রাজধানীতে মুখ থুবড়ে পড়েছে ওয়েস্ট বিন প্রকল্প। জনসচেতনতার অভাব, অভিমত নগরবিদদের। নতুন পরিকল্পনা সিটি কর্পোরেশনের। ঢাকায় পানি নিষ্কাশনে কাজে আসছে না ওয়াসার পাম্পিং স্টেশন। খাল ও নালা দখল হয়ে যাওয়াই কারণ। আরব আমিরাতে মেশিন রিডেবল জরুরি পাসপোর্ট করার সুযোগ না থাকায় ভোগান্তি, হয়রানি ভিসা নবায়নেও গুনতে হচ্ছে জরিমানা। এবং জলদস্যু আতঙ্কে ইলিশ শিকারে যেতে পারছেন না মনপুরার জেলেরা। 2 মাসে 23 জেলে অপহৃত। ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ ও কোস্টগার্ডের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। শুরুতেই নির্বাচন কমিশন সংলাপ প্রসঙ্গ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের বহুল প্রত্যাশিত সংলাপ শুরু হয়েছে। বেলা 11টায় কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এই সংলাপ শুরু হয়। এর আগে সকাল 10:30টার কিছু পর থেকে বিশিষ্ট নাগরিকরা নির্বাচন কমিশনে আসতে শুরু করেন। বৈঠকে বিশিষ্টজনদের কাছ থেকে কমিশনের নির্বাচনী কর্মপরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ গ্রহণ করবে ইসি। এর মধ্যে রয়েছে নির্বাচনী আইন সংস্কার, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, নির্ভুল ভোটার তালিকা তৈরি, নতুন রাজনৈতিক দল নিবন্ধন এবং নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের নিরীক্ষা। সংলাপের বিষয় নিয়ে 4টায় গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন প্রধান নির্বাচন কমিশনার খান মোহাম্মদ নুরুল হুদা। এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন রিপোর্টার রাশেদ লিমন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাজল, একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত 16 জুলাই কিন্তু ইলেকশন কমিশন যে রোড ম্যাপ দিয়েছে, সেই রোড ম্যাপ অনুসারে কিন্তু তাদের যে 7 দফা কর্মপরিকল্পনা ছিল, সেই কর্মপরিকল্পনার অংশ হিসাবে কিন্তু আজ এই সংলাপ আসলে নির্বাচন কমিশনের যে স্টেক হোল্ডার রয়েছে তাদের সঙ্গে যে সংলাপ, সেই সংলাপের অংশ হিসাবে আজকে কিন্তু সুশীল সমাজের প্রতিনিধি দ্বারাই তাদের এই সংলাপের কার্যক্রম আজকে শুরু হলো। এবং আজকে সুশীল সমাজের 59 জন প্রতিনিধির সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকের কথা রয়েছে। এবং সেই অনুযায়ী কিন্তু এরই মধ্যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে বৈঠকটি আনুষ্ঠানিকভাবে বলা যায় যে এখন শুরু হয়ে গেছে। এবং বৈঠকে যে বিষয়গুলো আমরা আগেই থেকেই জানতে পেরেছি যে বিশেষ কিছু বিষয় নিয়ে কিন্তু বৈঠকে যে বিশেষ বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হবে এই একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, যেমনটি ভোটার তালিকা হালনাগাদ, যা এরই মধ্যে গত 26 জুলাই ময়মনসিংহ থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ কিন্তু কমিশন শুরু করে দিয়েছে এবং দেশব্যাপী কাজটি চলছে। এবং পাশাপাশি যে আরো যে বিষয়গুলো রয়েছে যে সীমানা পুনর্নির্ধারণ এবং নির্বাচনের আইন সংস্কার সহ এই বিষয়গুলো নিয়ে আসলে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন এবং তাদের মতামত নিবেন। এবং এই মতামতগুলোর প্রেক্ষিতে আসলে যেগুলো আসলে গ্রহণযোগ্য মনে হবে নির্বাচন কমিশনের কাছে, তারা সেগুলো কাজে লেগিয়ে তাদের পরবর্তী কর্মপরিকল্পনা ঠিক করবেন। এবং পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিরা যারা এসেছেন আজকে দেখতেই পাচ্ছেন এর মধ্যে শুরু হয়ে গেছে, তো তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি। তারাও কিন্তু বলেছেন যে এই নির্বাচনকে, একাদশ সংসদ নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন করতে কমিশনকে যে ধরনের পরামর্শ কিংবা তাদের যে ধরনের সহায়তা তাদের জায়গা থেকে দেওয়া সম্ভব, সেই ধরনের সেই বিষয়গুলোর আশ্বাস কিন্তু তারা কমিশনকে দিবেন বা সেই ধরনের পরামর্শ তারা কমিশনকে দিবেন। এবং আমরা দেখেছি যে একে একে কিন্তু অনেকজন, যদি এই মুহূর্তে সেভাবে বলা সম্ভব নয় যে সুশীল সমাজের প্রতিনিধি যে 59 জনের মধ্যে কতজন এসেছেন, কিন্তু আমরা কিন্তু দেখেছি একে একে অনেকেই এসেছেন। যদিও এরই মধ্যে কিন্তু আবার বেশ কয়েকজন কিন্তু তারা বিভিন্ন কারণ দেখিয়ে নির্বাচন কমিশনকে এর মধ্যে অবহিত করেছেন যে তারা এই সংলাপে অংশ নিতে পারছেন না। তবে আরেকটি বিষয় বলা উচিত যে বেশ কয়েকজন কিন্তু এরই মধ্যে তারা জানিয়েছেন বিশেষ করে যে সময় স্বল্পতা, কিন্তু বিশেষ করে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের যে তাদের সময়সূচি দেওয়া আছে তাতে কিন্তু কিছুটা 11টা থেকে 2টা পর্যন্ত, যে কারণে আসলে অনেকেই কিন্তু ভেবেছেন যে তারা এই সময়ের মধ্যে আসলে নিজেদের কতটুকু কথা বা নিজেদের যে পরামর্শগুলো আছে সেগুলো দিতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আসলে একটু তারা
তারা অভিযোগের মতোই করেছেন এবং এর ভিত্তিতে কিন্তু ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা রয়েছেন যারা আসলে এখানে রয়েছেন তারা আসলে যতক্ষণ কথা বলতে চান এবং এক একজন শরীর সমাজের প্রতিনিধিরা যতটুকু কথা বলতে চায় কমিশনের পক্ষ থেকে সময় নির্ধারণ করে না দিয়ে তাদের সে পর্যন্ত কথা কিন্তু তাদের কথা বলতে দেওয়া হবে এবং তাদের যে পরামর্শগুলো সেগুলো কমিশন সাদরে গ্রহণ করবে। তো এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছেন বৈঠকটি শুরু হয়েছে, পরবর্তীতে শেষ হলে আমরা জানাতে পারবো শিশু সমাজের প্রতিনিধিরা তারা কি পরামর্শ দিলেন এবং পাশাপাশি কমিশনের পক্ষ থেকে বিকেল 4টা নাগাদ বৈঠক করার কথা রয়েছে। বৈঠকের পরে আসলে আমরা পুরোপুরি জানতে পারবো এই বৈঠকটিতে কি হয়েছে। তো এই ছিল কাজল এখনকার মতো আমার কাছ থেকে সব শেষ। দর্শক, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজের সাথে বৈঠক শুরু করেছে নির্বাচন কমিশন। এতক্ষণ ছিলাম নির্বাচন কমিশন সচিবালয়ে। বছর পার না হতেই অনেকটা মুখ থুবড়ে পড়েছে রাজধানীর 2 সিটি কর্পোরেশনের ওয়েস্ট বিন প্রকল্প। কয়েকশো বিন চুরি যাওয়ার পাশাপাশি অনেক জায়গায় হাতের কাছে বিন থাকলেও যথাযথ ব্যবহার করছেন না নগরবাসী। আবার কোথাও কোথাও ময়লা উপচে পড়লেও পরিষ্কার করা হচ্ছে না। এজন্য জনসম্পৃক্ততার অভাবকেই দুষছেন নগরবিদরা। তবে ক্ষতিগ্রস্ত বিন নিয়ে ভিন্ন ভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছে 2 সিটি কর্পোরেশন। তরিকুল হাসান আশিকের রিপোর্ট। উপরে খালি বিন থাকতেও ছোটখাটো ময়লায় ভরে আছে নিচের ড্রেন। অথচ পরিচ্ছন্ন নগরী গড়ার বেশ কিছু পরিকল্পনার অংশ হিসেবে গত বছর 5.5 কোটিরও বেশি টাকা ব্যয়ে বিভিন্ন রাস্তার পাশে প্রায় 7,000 ময়লা ফেলার বিন বসায় 2 সিটি কর্পোরেশন। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এসব বিনের কোনোটি হেলে পড়েছে, কোনোটি দুমড়ে মুচড়ে গেছে, এমনকি পুরো বিনই উধাও করে ফেলা হয়েছে অনেক জায়গায়। খোদ নগর ভবনের বাইরের একটি বিন চলে গেছে হকারদের দখলে। বিন থাকলেও তার ব্যবহার নেই অনেক জায়গায়। এখানে আশেপাশে লোক ছাড়া তো আর অন্য কেউ ফালবে না, হয়তোবা মার্কেটের কেউ হয়তোবা ফালছে, আবার কেউ বক্সে ফালায়, কেউ বাইরে ফালায়। সুইপাররা আসলে যথাসময়ে পরিষ্কার করে না এবং অনেক ডাস্টবিন চুরি হয়ে গেছে যেগুলো এই হকাররা নিয়ে বিক্রি করে খায় ফেলাইছে। সঠিক রক্ষণাবেক্ষণ হচ্ছে না। কইতে কইতে তো থেতা হয়ে গেছি, মনে না তো যার যার নিজেরটা হালায়, কেউ ডাস্টবিন হালাইতেছে, কেউ ওই জায়গা ফালাইতেছে। নগরবিদরা বলছেন সঠিক পরিকল্পনার অভাব আর জনগণকে সম্পৃক্ত করতে না পারাতেই সফল হয়নি এই প্রকল্প। ডাস্টবিন বসানো এবং তার রক্ষণাবেক্ষণ যেমনি করে সিটি কর্পোরেশন দায়িত্ব, এর সংরক্ষণ এবং ব্যবহার করার দায়িত্ব নাগরিকের। তাদের সাথে এই সংযোজিতভাবে প্রকল্পগুলো যদি বাস্তবায়ন করা যায়, ডাস্টবিন চুরিও হবে না এবং ডাস্টবিনের যথাযথ ব্যবহারও নিশ্চিত হবে। তবে ক্ষতিগ্রস্ত বিন সংস্কার বা পুনঃস্থাপনের পাশাপাশি ভিন্ন ভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন 2 সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপক। যেগুলি মেরামত যোগ্য এগুলি আমরা মেরামতের ব্যবস্থা নিব এবং যেগুলি মেরামতের যোগ্য নয়, একেবারে নষ্ট হয়ে গেছে, এগুলি আমরা পুনঃস্থাপনের চেষ্টায় থাকব। নতুন একটা ডিজাইন করছি, এটা যেন সহজে নষ্ট করা না যায়। দ্বিতীয় হচ্ছে এটা যেন ইউজার ফ্রেন্ডলি হয়, আর আমাদের ক্লিনার যারা আছে এরাও যেন সহজে এটা পরিষ্কার করতে পারে। 2 সিটি থেকে পাওয়া তথ্য অনুযায়ী দক্ষিণের 5,700 বিনের মধ্যে 7 শতাধিক, উত্তরের 1,000 বিনের মধ্যে 2 শতাধিক বিন এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বা সরিয়ে ফেলা হয়েছে। হয়তো আবার সংস্কার বা পুনঃস্থাপন করা হবে এসব বিন। কিন্তু যাদের প্রয়োজনে এই বিন তারা সচেতন না হলে এর কোনো প্রয়োজন আছে কিনা সে প্রশ্ন থেকেই যায়। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ওয়াসার 4টি পাম্পিং স্টেশন থাকলেও কাজে আসছে না। খাল ও নালা দখল হয়ে যাওয়ায় নিষ্কাশনের জন্য পর্যাপ্ত পানি আসে না এই স্টেশনগুলোতে। কর্তৃপক্ষের আশ্বাস, সমস্যা সমাধানে খাল উদ্ধার, ড্রেন তৈরি ও জলাধার সংরক্ষণে গুরুত্ব দিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। হাবিবুর রহমান উজ্জ্বলের ক্যামেরায় মিজানুর রহমান খবিরের রিপোর্ট। কিংবা বৃষ্টিপাত যে কোনো পানি নিষ্কাশনের জন্যই ঢাকা ওয়াসার এমন 4টি পাম্পিং স্টেশন রয়েছে কল্যাণপুর, কমলাপুর, সুত্রাপুর এবং রামপুরাতে। কর্তৃপক্ষের দাবি, তাদের এখানে পাম্পগুলোর পর্যাপ্ত সক্ষমতা থাকলেও শহরের ভেতর থেকে ড্রেন এবং খাল দিয়ে পানি যথাসময়ে এই স্টেশনে পৌঁছতে না পারার কারণে অনেক সময় পানি সেচে বিলম্ব হয়। শহরের ভেতরের খালি শুধু নয়, সেচ পাম্পের আশপাশেও রয়েছে এমন দখল প্রবণতা। বারবার উচ্ছেদের পরও খালগুলো দখলমুক্ত করা সম্ভব হয়নি, তাই পর্যাপ্ত আয়তন না থাকায় পানি নিষ্কাশনে বাধা তৈরি হয়। জায়গাগুলি বেদখল, পানি যে এসে জমবে সেই জমার যে জায়গা নাই। আমাদের এখানে 170 না কত জানি একর জমি অ্যাকোয়ার করা আছে, বাড়িঘর হইয়া
সব ভরিয়ে ফেলতেছে। সেচের জলাধারে কমপক্ষে 4 মিটার পানি প্রয়োজন থাকলেও ওয়াসার সবগুলো পাম্পের কাছেই কম পরিমাণ পানি জমা থাকে। কেবল বৃষ্টিপাতের সময় এই পরিমাণ বাড়লেও তা পর্যাপ্ত নয়। তাই সক্ষমতা থাকা সত্ত্বেও সবগুলো পাম্প একযোগে চালানো সম্ভব হয় না। ড্রেন, খালি সবকিছু ভরাট হয়ে গেছে, এই জন্যই আমাদের এই জায়গায় প্রয়োজনীয় পানি পাই না। পর যখন কোনো বৃষ্টি আসে তাহলে দ্রুত পানিটা চলে আসবে, খালটা যেন ভরাট না থাকে। মানে পুরনো পানি দিয়ে যদি ভর্তি থাকে তাহলে বৃষ্টির পানিটা পড়লে তার বাড়ি যাবে তাড়াতাড়ি, যার জন্য খালটা খালি রাখা। ওয়াসার দাবি, পানি প্রবাহ বাধা পাওয়ার আরেকটি কারণ অতিরিক্ত বর্জ্য। সিটি কর্পোরেশন এবং ঢাকা ওয়াসা চেষ্টা করেও খাল এবং ড্রেনে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে পারছে না। যদি বালতি না হতো তাহলে তো ঢাকা শহরে আজকে এই জলবদ্ধতা হতো না, কারণ ন্যাচারাল ওয়েতে তো পানি বেরিয়ে যেত। বেরিয়ে যাওয়ার পথগুলো তো আমরা বন্ধ করেছি। তার পথ বন্ধ করেছি বলেই কি আমরা এখন অল্টারনেট কি করছি, এখন আমরা আর্টিফিশিয়াল পথ বের করেছি এবং পাম্প করে বার করার জন্য ব্যবস্থা করেছি। 45 কিউবিক মিটার পার সেকেন্ড আমরা পানিকে বার করে দেওয়ার ক্ষমতা সম্পন্ন পাম্প আমাদের। ঢাকা ওয়াসা জানায়, রাজধানীকে ঘিরে অপরিকল্পিত বাঁধ ও অবকাঠামো তৈরি করে প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশনের পথ বন্ধ করা হয়েছে বেশ আগেই। এখন সেচের মাধ্যমে কৃত্রিমভাবে পানি নিষ্কাশনের এই পথ বাধাগ্রস্ত হলে চরম দুর্ভোগ পোহাতে হবে নগরবাসীকে। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। এবারে হজ যাত্রা প্রসঙ্গ। গত 24 জুলাই থেকে শুরু হয়েছে 2017 সালের হজ ফ্লাইট। আজও বিমান বাংলাদেশের 3টি ফ্লাইট সহ বেশ কয়েকটি হজ ফ্লাইট রয়েছে। হজ ফ্লাইট এবং হজ যাত্রীদের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে আছেন রিপোর্টার হাবিবুল ইসলাম হাবিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাবিব। কাজল, এই মুহূর্তে আশকোনার হজ ক্যাম্পের যে চিত্রটি আমার পেছনে দেখতে পাচ্ছেন, যে প্রচুর হজ যাত্রীরা তারা মূলত লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন এবং তাদের স্বজনরাও তাদের জন্য অপেক্ষা করছেন, কারণ তাদের শেষবারের মতো তাদের বিদায় জানাবেন এই হজ যাত্রা শুরুর পরে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর যাত্রী তারা ইমিগ্রেশন অর্থাৎ যে কাস্টমস অফিস, সেই অফিসের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন এবং তারা এক এক করে লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশনের মধ্যে প্রবেশ করছেন। অর্থাৎ হজ যাত্রা শুরু, এটি হচ্ছে শুরু। তারা ইহরামের পর যে মূলত এটাই হচ্ছে তাদের স্বজনদের সাথে হজ যাত্রার শেষ দেখা, যার কারণে অনেকেই কিন্তু ভিড় করছেন এখানে। অনেক উৎসুক মানুষও আছেন, তাদের পরিবার পরিজন অনেকেই আছেন। আর এবার একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে প্রথম থেকেই অন্যান্য বছরের তুলনায় এবারও কিন্তু আপনার যে বিমান বাতিল হওয়ার যে ঐতিহ্য, সেটি কিন্তু আবারও বাংলাদেশ বিমানের আমরা লক্ষ্য করেছি। গতবারও এরকম বেশ কয়েকটা ফ্লাইট বাতিল হওয়ার কারণে কিন্তু অনেক যাত্রী শেষ বেশ যেতে পারেন নাই, প্রায় অন্তত 1000 খানিক যাত্রী যেতে পারেন নাই সর্বশেষ। এবারও সেরকমই একটি লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, কারণ ইতোমধ্যে 4টি হজ ফ্লাইট বাংলাদেশ বিমানের বাতিল হয়েছে। আজকেও একটি ফ্লাইট বাতিল হয়েছে 10টা 55 যে ফ্লাইট, সেই ফ্লাইটে 426 জন যাত্রী যাওয়ার কথা ছিল। তারা কিন্তু তাদের মধ্যে সব ফুলফিল না হওয়ায় সিট, অর্থাৎ যে পরিমাণ যাত্রী ধারণ ক্ষমতা সেই পরিমাণ যাত্রী না থাকার কারণে মূলত এই শিডিউল বাতিল করা হয়েছে, এমনটি জানিয়েছে এখানকার বিমান কর্তৃপক্ষ। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই যে শিডিউলকে কেন্দ্র করে অনেকের ভিতরে আমরা ক্ষোভ লক্ষ্য করেছি এবং অনেক এজেন্সিগুলোর বিপক্ষে হজ যাত্রীরা অভিযোগ করেছেন যে তাদের কাছ থেকে অতিরিক্ত এখন টাকা চাওয়া হচ্ছে, এমন অভিযোগও হজ যাত্রীরা করেছেন। এবং তাদের শিডিউল এখনো এবং তাদের যে নির্ধারিত বিমান যে দিন যাওয়ার কথা ছিল সেই নির্ধারিত দিনে তারা দিতে না পারায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। তো মোটামুটি কাজল, হজ ক্যাম্পের সর্বশেষ চিত্র এমনটাই ছিল। রাজধানীর আশকোনায় হজ ক্যাম্প থেকে হজ যাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার হাবিবুল ইসলাম হাবিব। সংযুক্ত আরব আমিরাতে জরুরি ভিত্তিতে মেশিন রিডেবল পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ না থাকায় চরম ভোগান্তি আর নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। পাসপোর্ট ও ভিসা নবায়নের ক্ষেত্রেও প্রায় একই ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের। গুনতে হচ্ছে মোটা অঙ্কের জরিমানাও। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মোহাম্মদ মইনুল ইসলামের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মেশিন রিডেবল পাসপোর্টের ডেলিভারি নিতে এসে এভাবেই প্রচন্ড গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। শুধু তাই নয়, যারা পাসপোর্ট ও ভিসা নবায়ন করতে আসেন একই চিত্র তাদেরও। আমি সকালে মাইগ্রেশনে গেছি, আমার ভিসা লাগছে একটা 5 মিনিট লাগে না, কোনো ঝামেলা না, কত সুযোগ সুবিধা, কিন্তু আমাদের কোনো পরিবর্তন দেখতেছি না। 2 ঘন্টা হয়ে গেছে এখানে আসছি বাংলাদেশ এমবেসি, এখনো বাইরে খাড়া হয়ে রয়েছি আমরা লাইনে।
আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রায় 90%-এরই পাসপোর্ট জমা থাকে নিয়োগকর্তা অথবা তাদের প্রতিনিধিদের কাছে। এ অবস্থায় অনেক সময় পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও তা জানতেই পারেন না সংশ্লিষ্ট প্রবাসীরা। ফলে সময় মতো তা নবায়ন করা সম্ভব হয় না, এমন অভিযোগ বেশিরভাগ প্রবাসীর। আবার পাসপোর্টের মেয়াদ অন্তত 6 মাস না থাকলে ভিসা পাওয়া যায় না। এই ভোগান্তির নিরসনে যত দ্রুত সম্ভব আবুধাবির বাংলাদেশ দূতাবাসে একটি এমআরপি প্রিন্টার স্থাপনের আহ্বান জানান প্রবাসীরা। বাংলাদেশ দূতাবাসে একটি পাসপোর্ট প্রিন্টার মেশিন যদি সরবরাহ করা হয় তাহলে আমাদের সমগ্র প্রবাসীদের এই দুঃখ এবং সময় থেকে অপচয় থেকে আমরা বাঁচব। প্রবাসীদের এসব দুর্ভোগের কথা স্বীকার করে এর জন্য দূতাবাসে লোকবলের অভাব সহ নানা সীমাবদ্ধতার কথা জানালেন রাষ্ট্রদূত। বললেন, আপাতত জরুরি ভিত্তিতে পাসপোর্ট ডেলিভারির ব্যবস্থা করা না গেলেও প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি নিরসনে তৎপর হবেন তারা। আমাদের এই দূতাবাসে স্থান স্বল্পতা আছে, তবে স্থান সংকুলনের জন্য আমরা আরো বৃহত্তর পরিসরে দূতাবাসের পাশে একটি ভিলা নেওয়ার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানিয়েছি। 1 সপ্তাহের মধ্যে পাসপোর্ট দেওয়ার কোনো পদ্ধতি আমাদের কাছে নাই, তবে আমরা চেষ্টা করি জরুরি ভিত্তিতে যদি কোনো কাজ থাকে সেটাকে অন্য কোনো বিকল্প পদ্ধতিতে সাহায্য করার। অন্যান্য দেশে পাসপোর্টের মেয়াদ 10 বছর হলেও বাংলাদেশে তা 5 বছর। এ কারণেও প্রবাসী কর্মজীবীদের ভোগান্তি বাড়ে উল্লেখ করে পাসপোর্টের মেয়াদ বৃদ্ধির আহ্বান জানান প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদ, আরব আমিরাত। গত অর্থ বছরের চেয়ে 2% প্রবৃদ্ধি ধরে চলতি অর্থ বছরে 4100 কোটি মার্কিন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। 2016-17 অর্থ বছরে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে প্রকৌশল ও প্লাস্টিক পণ্য রপ্তানিতে। চামড়া শিল্পের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে কোরবানি ঈদের আগেই সাভারে চামড়া শিল্পের অবকাঠামোগত কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করেন শিল্প সচিব। গতকাল সচিবালয়ে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণী বৈঠকে এ তথ্য জানানো হয়। 2016-17 অর্থ বছরে বিভিন্ন দেশে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে তৈরি পোশাক, টাকার অঙ্কে যা প্রায় 2814 কোটি মার্কিন ডলার। দ্বিতীয় অবস্থানে আছে চামড়া ও চামড়াজাত পণ্য, প্রায় 123 কোটি মার্কিন ডলার। রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত আছে প্রকৌশল, প্লাস্টিক, ওষুধ এবং পাট ও পাটজাত পণ্যে, তবে পূরণ হয়নি গেল বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা। রোববার চলতি বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণী বৈঠকে এর কারণও ব্যাখ্যা করেন বাণিজ্যমন্ত্রী। মূল কারণ হলো আমাদের ইউরো ডিভ্যালুয়েশন, তারপরে রিসেশন। গত বছর গ্লোবাল ট্রেড ছিল 2.09%, সেটা কমে হয়েছে এখন 1.7%। আমাদের দেশে যারা রপ্তানিকারক তারা পণ্যের ন্যায্য মূল্যটা আন্তর্জাতিক বিশ্বে পায় না। এদিকে টানারি শিল্প কারখানায় ব্যবহৃত ইটিপি আন্তর্জাতিক মানদণ্ডে স্বীকৃত নয় দাবি করে এফবিসিসিআই সভাপতি বলেন, চামড়া শিল্পের রপ্তানি ধরে রাখতে হলে নিশ্চিত করতে হবে শিল্পের পরিবেশ। জবাবে শিল্প সচিব জানান, আসছে কোরবানি ঈদের আগেই শেষ হবে চামড়া শিল্প নগরীর অবকাঠামো উন্নয়নের কাজ। ড্রেনেজ সিস্টেম ইজ নট অ্যাডিকুয়েট। অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা লাগানো হয়েছে, আমাদের লোকরা যদি মানেও, কিন্তু ইন্টারন্যাশনালি এটা অ্যাকসেপ্টেড হতে গেলে সমস্যা হবে। আগস্টের প্রথম সপ্তাহে আমরা একটা মিটিং করবো স্যার সাভারে। ওখানে বাস্তব অবস্থাটা দেখব এবং ওখানের যে নেতৃবৃন্দ আছে, কর্মকর্তা আছে, এদের পরামর্শ নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করব। আমরা আশা করতেছি স্যার ঈদের আগেই, কোরবানি ঈদের আগে হয়তো স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্টটা এটা হয়তো আমরা সম্পন্ন করতে পারবো। লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের দীর্ঘমেয়াদী উদ্যোগের প্রশংসা করে ব্যবসায়ীরা বলেন, রপ্তানি বাড়াতে স্বল্প ও মধ্যমেয়াদী পদক্ষেপ নিতে হবে, দূর করতে হবে বন্দর ও সরকারি দপ্তরের নানা আমলাতান্ত্রিক জটিলতাও। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। দেশের পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নত করার পরও নানা রকম নেতিবাচক প্রচারণায় এ খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর সভাপতি সিদ্দিকুর রহমান। সেই সাথে তিনি মনে করেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে স্থানীয় মুদ্রার মান কমানো দরকার। গতকাল রাজধানীর একটি হোটেলে বিজিএমইএ এর বিশেষ সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনটির সাবেক সভাপতি সালাম মুর্শিদি বলেন, গেল বছর আন্তর্জাতিক বাজারে চাহিদা কমা, ব্রেক্সিট সহ বিভিন্ন নেতিবাচক প্রভাব পড়েছে পোশাক খাতে। এমন পরিস্থিতিতে রপ্তানি মুদ্রানীতির দাবি করে পোশাক শিল্পের জন্য বিশেষ নীতি সহায়তা চান তিনি। এছাড়া পোশাক খাতের ব্যবসায়ীরা বলেন, 2018 সালের পর অ্যাকর্ড ও অ্যালায়েন্সের মতো বিদেশি সংস্থাকে এদেশে আর কাজ করতে দেয়া উচিত নয়। সবাই বিজিএমইএ এর সভাপতি জানান, 11 কোটি টাকায় উত্তরায় বিজিএমইএ এর নতুন ভবন নির্মাণের জন্য 110 কাঠা জমি কেনা হয়েছে। আমাদের কিন্তু এনএফপি প্রাথমিকভাবে যে
67টা ফ্যাক্টরি এই পর্যন্ত গ্রিন কনসেপ্টে তারা পরিচালনা করছে, আরো 280টা ফ্যাক্টরি কিন্তু পাইপলাইনে আছে। তাহলে কেন আমাদের বিরুদ্ধে এত নেগেটিভ প্রচারণা? আমরা সরকারের কাছে আবেদন করব, এই যেসব লোক আমাদের বিরুদ্ধে নেগেটিভ প্রচারণা চালায় তাদের যেন ঠিকমতো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। গত 5 বছরে আমাদের ডলারের রেট প্রায় 5% মতো এপ্রিসিয়েশন হয়েছে, অথচ ইন্ডিয়ার মতো দেশে 32% ডেপ্রিসিয়েশন হয়েছে, পাকিস্তানে 15%-এর উপরে ডেপ্রিসিয়েশন হয়েছে, ভিয়েতনাম, চায়না সব জায়গায় হয়েছে। আমরা তাহলে কম্পিটিটিভনেস হারাবো না কেন? এখানে সরকারের অবশ্যই নজর দিতে হবে। চলতি বছরের দ্বিতীয় দফায় বাসাবাড়ির গ্যাসের দাম বাড়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন উচ্চ আদালত। সেই সঙ্গে আগস্ট মাস থেকে আগের মূল্য বহালেরও নির্দেশ দেওয়া হয়েছে। এ রায়ে সন্তুষ্টি জানিয়ে গ্যাসের সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে ভোক্তারা। দীর্ঘদিন ধরে বাসাবাড়িতে প্রতি মাসে 1 চুলা 600 টাকা এবং 2 চুলা 650 টাকা হিসেবে বিল পরিশোধ করে আসছেন ভোক্তারা। চলতি বছরের 1 মার্চ থেকে এ দাম বাড়িয়ে 1 চুলার বিল 750 টাকা নির্ধারণ করা হয়, 2 চুলার দাম ধরা হয় 800 টাকা। এর 3 মাস পর আবারও 1 জুন থেকে দ্বিতীয় দফায় বাড়ে গ্যাসের দাম। এবার 1 চুলা 900 এবং 2 চুলা 950 টাকা। রবিবার দুপুরে বিচারপতি জিনাত আরার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ দ্বিতীয় দফায় গৃহস্থালী ক্ষেত্রে গ্যাসের দাম বাড়ার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেন। একটি দরখাস্তের উপর একবারেই শুনানি হয়েছে, সেই একবার শুনানি করে এই কমিশন তারা দুবার দাম বাড়িয়েছে, যেটা বেআইনি এবং অবৈধ। 1 জুন থেকে 31 জুলাই পর্যন্ত যেটা নেওয়া হচ্ছে সেটাকে কন্ডন করে দিয়েছে। 1 মার্চ থেকে যেটা কার্যকর আছে সেই হারে এটা নিতে হবে। এদিকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আইনজীবী জানান, এ রায়ের বিপক্ষে আপিল করবে কিনা সিদ্ধান্ত নেবে সংস্থাটি। গৃহস্থলীর কাজে ব্যবহৃত গ্যাসের বিষয়ে 2 ধাপে বাড়ানো এটা সঠিক হয়নি। এটা এনার্জি রেগুলেটরি কমিশন এবং গ্যাস কোম্পানিগুলির তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে আমরা আপিল করব কিনা। এ রায় সন্তুষ্টি জানিয়েছে সাধারণ মানুষ। দ্রুত রায় কার্যকর করতে সরকারের প্রতি আহ্বানও জানান তারা। অবশ্যই একটা ভালো উদ্যোগ, কারণ গ্যাসের দাম বাড়ানো মানে হলো ভাড়ার এদিক থেকেও তো দামটা অনেকখানি বেড়ে যাচ্ছে, তাই না? আমার কাছে মনে হয় এটা ভালো। 650 টাকা অনেক দিন পর্যন্ত স্থির ছিল, কিন্তু হঠাৎ করে 2 বার বাড়াই দিছে। এটা তো জনগণের উপরে একটা অনেক চাপ পড়ছিল, এখন কমাই দিছে, এখন হয়তো চাপটা একটু কমবে। ধাপে ধাপে বাড়াতেছে, সাধারণ জনগণের কথা তো সরকার চিন্তা করতেছে না। তা আমরা চাই সরকার চিন্তা করুক, আমাদেরকে একটু হেল্প করুক, সহায়তা করুক। গ্যাস যেহেতু আমাদের সম্পদ, সেটা অবভিয়াসলি কম দাম হয়, এটা উচিত। তবে এ রায়ে বাসাবাড়ির ক্ষেত্রে গ্যাসের আগের দাম বহাল থাকলেও সিএনজি গ্যাস বর্ধিত দামেই কিনতে হবে গ্রাহকদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এই সময় বাণিজ্য। মৌসুমের শুরুতে জলদস্যু আতঙ্কে নির্বিঘ্নে ইলিশ শিকারে যেতে পারছে না ভোলার মনপুরার জেলেরা। গত 2 মাসে হামলা লুটপাটের শিকার হয়েছে অর্ধশতাধিক জেলে ট্রলার। হাতিয়া ভিত্তিক জলদস্যুরা অপহরণ করে নিয়ে গেছে 23 জেলেকে। এদিকে অধিক ইলিশ শিকারের আশায় রক্ষা কবচ হিসেবে জলদস্যুদের কাছ থেকে গোপনে টোকেন নিচ্ছেন অনেক জেলে। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সারা বছর অপেক্ষার পর আষাঢ়ের বৃষ্টির সাথে সাথে ইলিশ ধরতে নদীতে ছোটেন মেঘনা পাড়ের জেলেরা, কিন্তু মনপুরার মেঘনায় ইলিশ শিকারে বাধা হয়ে দাঁড়িয়েছে হাতিয়ার জলদস্যু খোকন, বাচ্চু ও সালাউদ্দিন বাহিনী। মেঘনার জাগলার চর ও মৌলভীর চরের আস্তানা থেকে দস্যুরা আক্রমণ চালিয়ে জাল, মাছ, ট্রলার সহ মাঝি মাল্লাদের অপহরণ করে নিয়ে যায়। গত 2 মাসে মনপুরার বিভিন্ন ঘাটের অপহৃত 23 জেলে 50 থেকে 2 লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দিয়ে দস্যুদের কবল থেকে ছাড়া পেয়েছে। মৌসুমের বাকি সময় নির্বিঘ্নে ইলিশ শিকারের জন্য জলদস্যুদের কাছ থেকে মোটা অঙ্কের বিনিময়ে টোকেন সংগ্রহ করছে অনেকে। জেলেদেরকে রাত্রে ধরে নিয়ে যায়, রাত্রে চরের ভিতরে বাঁধা রাখে, টাকা তারপর আঙুর হুমকি টুমকি দেওয়া ডাকাইতে। জলদস্যুদের হামলা লুটপাটের কারণে জেলে ও মাছ ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছে উল্লেখ করে আইন শৃঙ্খলা বাহিনীর জোরালো পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। প্রশাসনের কিছুটা আমি বলবো যে আরো তাদের দক্ষতার দরকার। কোস্টগার্ডকে যদি আরো স্থায়ীভাবে এখানে দেওয়া যেত, কোস্টগার্ডের যদি কোনো ক্যাম্প করা যাইত, তাহলে এটি চিরতরে বন্ধ হতো। দস্যুদের কবল থেকে জেলেদের রক্ষা ও নিরাপদে মাছ ধরা নিশ্চিত করতে নিয়মিত টহলের কথা জানালেন পুলিশের কর্মকর্তা। 2 পাশ থেকেই আমার 2টা রাত্রিকালীন
নৌটহলের ব্যবস্থা করেছি, যার ফলশ্রুতিতে জেলেরা নিরাপদে তারা মাছ ধরতে পারতেছে। জলদস্যুদের অপতৎপরতা রুখতে নিয়মিত অভিযানের পাশাপাশি নিয়ন্ত্রণে জিরো টলারেন্স অবস্থানের কথা জানালেন কোস্টগার্ডের কর্মকর্তা। কোস্টগার্ডের এইসব স্টেশন সবসময় প্রস্তুত আছে যে কোনো ধরনের তথ্য পেলে তারা ওই জায়গায় যাবে এবং গিয়ে যে ধরনের সহায়তা দরকার সেই ধরনের সহায়তা তারা প্রদান করবে। চলতি বছরের প্রথম 6 মাসে 57টি আগ্নেয়াস্ত্র সহ 18 জলদস্যুকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। জাল ট্রলার সহ উদ্ধার করা হয়েছে 45 জেলেকে। সময় সংবাদ, ভোলা। টানা বর্ষণে ও জোয়ারের উপচে পড়া পানিতে যশোরের 3 উপজেলায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও সড়কের পাশে টং ঘরে সহস্রাধিক পরিবার আশ্রয় নিলেও তাদের কাছে পৌঁছায়নি কোনো ত্রাণ। জেলা প্রশাসক জানিয়েছেন পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হয়েছে। যশোর থেকে জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরের মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার পানি নিষ্কাশনের অন্যতম পথ হরি, শ্রী ও টেকা নদী ও খোঁজাবিল। কিন্তু জোয়ারের সঙ্গে আসা পলি জমে নদীর মাঝখান উঁচু হয়ে গেছে। সেই সঙ্গে 3 উপজেলার বিলগুলোতে প্রভাবশালীরা অপরিকল্পিতভাবে ঘের করে রেখেছেন, যে কারণে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনের পথগুলো। চলতি মাসের 21 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত অবিরাম বৃষ্টির পানি বের হতে না পেরে এ 3 উপজেলার শতাধিক গ্রাম তলিয়ে গেছে। উঠোনে জমেছে হাঁটু পানি। চারিদিকে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। বাড়িঘরে অনেক পানি, ছেলেবেলে নিয়ে রাস্তার পরে বাসা করে থাকতেছে। চুলুই মিলুই পানি উঠিছে, গরু ছাগল তাও গইলি রাখা যাচ্ছে না, খাওয়া দাওয়া হচ্ছে না। খাচ্ছি 2 অক্ত খাচ্ছি, 1 অক্ত খাচ্ছি নি। পানিবন্দীদের জন্য বিভিন্ন স্কুল, ইউনিয়ন পরিষদে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। আসতে শুরু করেছেন ক্ষতিগ্রস্তরা। অনেকে আবার রাস্তার ধারে টং বানিয়ে আশ্রয় নিচ্ছেন, কিন্তু মেলেনি তাদের কোনো সাহায্য। বাচ্চা গুচ্চা নিয়ে সব স্কুলে আসছে, তাই স্কুলেও তো আপনার পানি হাঁটু সমান। সরকার একটু তিরান যদি দিত তাও আমরা খেয়ে দিয়ে বাঁচতে পারতাম। স্থানীয়দের দাবি, পলিপড়া নদী ও খালগুলোর পাড়ে বেড়িবাঁধ দেয়া হলে এবং ঘের না থাকলে প্রতি বছর পানিবন্দী হতে হবে না তাদের। খাল কেটে আমাদের 2 বেড়িবাঁধ করে দিক, আর যদি ঘের করে তারা আমাদের ওই ঘেরের পানিটা যাতে তাদের ভিতরে থাকবো, আমার বৃষ্টির পানিটা যাতে নদীতে চলে যায় সেই জায়গাটা ছেড়ে দিক। তবে জেলা প্রশাসন বলছে দুর্গতদের বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া শুরু হয়েছে। পাশাপাশি পানি নিষ্কাশনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যাপ্ত আমাদের ত্রাণের ব্যবস্থা আছে। খুব দ্রুতই আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। মোকাবেলা করার জন্য আমরা সর্বোচ্চভাবে প্রস্তুত আছি। প্রশাসনের দেয়া তথ্য মতে 3 উপজেলার 120টি গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 20 কিলোমিটার গ্রামীণ সড়ক, 700 হেক্টর জমির ফসল ও 900 হেক্টর মাছের খামার। সময় সংবাদ, যশোর। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে শাহ আমানত সেতু এলাকায় অনুমোদনহীন বাস টার্মিনালের কারণে সারাদিন অসহনীয় যানজট লেগে থাকছে। নির্ধারিত সময়ে যানবাহন শহরে প্রবেশ ও বের হতে না পারায় বৃহত্তর চট্টগ্রাম ও রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের যাত্রী এবং পর্যটকরা পড়ছেন চরম দুর্ভোগে। চট্টগ্রাম থেকে নূর জামাল আতিকের ক্যামেরায় আরো জানাচ্ছেন শফিকুল আলম। সারি সারি যানবাহনের এমন জটলা দেখে বাস টার্মিনাল মনে হলেও এটি মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ বাস টার্মিনাল। এই মহাসড়কে যাতায়াতকারীদের জন্য নগরীর বহদ্দাহাটে একটি স্থায়ী বাস টার্মিনাল রয়েছে। তারপরও গুরুত্বপূর্ণ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দখল করে শাহ আমানত সেতু গোলচত্বর এলাকায় পরিবহন মালিকরা সিন্ডিকেট করে গড়ে তুলেছেন অবৈধ বাস টার্মিনালটি। সড়কের যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায় সৃষ্টি হচ্ছে যানজট। এতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে পর্যটকদের। সারাদিন যানজট লাগে থাকে, কোনো শৃঙ্খলা নাই। দৃষ্টি আকর্ষণ সবার কাছে যে এই ব্রিজে করাটা এর একটু সবসময় একটু ক্লিয়ার লাগে। যাত্রীদের অভিযোগ, পরিবহন মালিক ও ট্রাফিক পুলিশের সহায়তায় গড়ে উঠেছে এই অনুমোদনহীন বাস টার্মিনাল। এটা একটা সিন্ডিকেট, এটা টোটালি একটা প্রশাসন থেকে নিয়ে এটা সিন্ডিকেট। আমরা সময় মতো ঘরে পৌঁছতে পারি না, ঠিক মতো যেতে পারি না, আমাদের খুব চরম দুর্ভোগে পড়তে হয়। সংশ্লিষ্ট থানা, ট্রাফিক পুলিশ ও পরিবহন মালিকদের ত্রিপক্ষীয় সমঝোতার মাধ্যমেই অবৈধ বাস টার্মিনাল চলছে বলে জানালেন খোদ পরিবহন নেতারা। এখানে কিছুক্ষণ যাত্রী নামার জন্য গাড়ি এখন খালি আসতেছে, ওখান থেকে যাত্রী নিয়ে চলে যাবে, বেশিক্ষণ থাকতে পারবে না। রানিং নীতিমালা একটা তৈরি করে গাড়ি ছাড়বো, যানজট না হয় মতো, এটা সবাই ত্রিপক্ষ বৈঠক করে আমরা আপাতত চালাচ্ছি। জনভোগান্তির কথা স্বীকার করে নতুন বাস টার্মিনাল গড়ে তোলার কথা জানালেন নগর ট্রাফিক পুলিশের প্রধান। এখানে 4 লেন হয়ে যাবে, 4 লেনের কাজ অলরেডি শুরু হয়েছে। তো শুরু হলে হয়তো সেই বাসগুলো আর ওইভাবে থাকার সুযোগ পাবে না,
এখান থেকে সরে যেতে হবে, অথবা অন্য কোনো একটা চিন্তা ভাবনা নিশ্চয়ই সরকার এই বিষয়গুলো নিয়ে এটা নিয়ে করবেন। এই মহাসড়ক দিয়ে চট্টগ্রামের 6টি উপজেলা সহ কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি জেলার লাখ লাখ মানুষ প্রতিদিন যাতায়াত করে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। 2015 সালের 31 জুলাই মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় ভারত বাংলাদেশের ছিটমহল। এরপর 2 বছরের মধ্যে দীর্ঘ 68 বছরের বঞ্চনা আর অবরুদ্ধ জীবনের নিদারুণ কষ্টের অনেকখানি লাঘব হয়েছে সেখানকার বাসিন্দাদের। বদলে গেছে দুঃখ ভরা জীবনযাত্রা। মুমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বিলাল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিনিময় সম্পন্ন হওয়ায় ভারতের 111টি ছিটমহল বাংলাদেশের কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড় জেলায় অন্তর্ভুক্ত হয়। তারা এখন বাংলাদেশি নাগরিকত্ব লাভের পাশাপাশি ভোটার হয়েছেন, পেয়েছেন স্মার্ট কার্ডও। বদলে গেছে অবহেলিত এই জনপদগুলোর চালচিত্র। এর একটি হচ্ছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অন্তর্ভুক্ত দাসিয়ারছড়া। দাসিয়ারছড়াকে ভাগ করে 3টি ইউনিয়নের অন্তর্ভুক্ত করা হয়েছে। মাত্র 2 বছরের মধ্যে শতভাগ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সুবিধা দেওয়া হয়েছে। তবে কমিউনিটি ক্লিনিক স্থাপিত না হওয়ায় স্বাস্থ্যসেবা এখন পর্যন্ত তাদের দোরগোড়ায় পৌঁছেনি। পাশাপাশি ভূমি রেকর্ড সম্পন্ন না হওয়ায় জমি বেচাকেনা করতে পারছেন না তারা। বাংলাদেশ হওয়ায় ঘরে ঘরে বিদ্যুৎ দিছে, নিজেদের স্কুলে পড়াশোনা করতে পারছি, উপবৃত্তি পেয়েছি, সরকার বিনা পয়সা আমাদের বই দিয়েছে, এই জন্য আমরা খুশি। এখনো তো চিকিৎসার সুযোগ পাচ্ছি না, ক্লিনিক এখনো কিছুই হয়নি। আর ক্লিনিক দিলে তো আমার সুবিধা হয়। দেশের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি ছিটমহলবাসীদেরকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সব সুবিধা দেওয়া হয়েছে বলে জানালেন এই জনপ্রতিনিধি। স্থানীয় সরকারের মাধ্যমে সরকারের সকল সুযোগ সুবিধা আমরা তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দিয়েছি। আমরা চেষ্টা করছি শতভাগ সুযোগ সুবিধা তাদেরকে দেওয়ার। বিলুপ্ত ছিটমহলবাসীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক স্থাপনের প্রক্রিয়া চলছে বলে জানালেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। স্বাস্থ্য খাতে স্বাস্থ্যসেবার জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে ছিটমহলগুলোতে আগে কখনো ভূমি রেকর্ড হয়নি, তাই প্রথমবারের মতো রেকর্ড করার কাজটি বেশ জটিল। আমরা ইতিমধ্যে জরিপের বিভিন্ন স্তরগুলো সম্পন্ন করে চূড়ান্ত প্রকাশনার জন্য আমরা ঢাকায় পাঠিয়েছি। চূড়ান্ত রেকর্ড প্রকাশিত হয়ে আসবে, তখন আমরা এই রেকর্ডগুলো তাদের হাতে পৌঁছে দেব। দাসিয়ারছড়ায় 51 কিলোমিটার সরবরাহ লাইনের আওতায় 1951 জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান, 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে। 3টি কালভার্ট নির্মাণ সহ চলমান রয়েছে 23 কিলোমিটার পাকা সড়ক ও নীলকুমর নদীর ওপর ব্রিজ নির্মাণের কাজ। সময় সংবাদ, কুড়িগ্রাম। মাত্র 2 বছরে পঞ্চগড়ে বিলুপ্ত 36টি ছিটমহলের মানুষের জীবনমান পাল্টে গেছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। এলাকাবাসী জানান, স্বাধীন দেশের মানচিত্রে মাত্র 2 বছর জেলার 20,071 জন মানুষের জীবনমানের আমূল পরিবর্তন হয়েছে। সরু মেঠো পথ এখন পাকা সড়কে পরিণত হয়েছে। প্রতিটি বাড়িতে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। স্বাস্থ্যসেবার জন্য কমিউনিটি ক্লিনিক এবং প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করাও হয়েছে। এতে দারুণ খুশি এলাকাবাসী। অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এখন রাস্তাঘাট পাকা হয়ে গেছে, আমাদের চলাচলের সুযোগ সুবিধা হয়ে গেছে। আমরা কারেন্ট পাইছি, স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলো পাইছি। আমার বাড়ি বাড়ি এখন কারেন্ট পাইছি, ফ্যান চালাইতে পারতেছি, ফ্রিজ চালাইতে পারতেছি, একটা সুবিধা ভোগ করতেছি। ছিটমহলের মানুষ আমরা এখন নাগরিকত্বের অধিকার লাভ করেছি। এই ছিটমহলের জন্য বিশেষ বরাদ্দ আছে, বিভিন্ন কাজে তাদেরকে অগ্রাধিকার দিচ্ছে এবং সরকারের নির্দেশনা মোতাবেকই সরকারের সকল ডিপার্টমেন্ট ওখানে তাদের উন্নয়নের জন্য একযোগে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার 6ষ্ঠ বছর পূর্ণ করে 7ম বছরে পদার্পণ করেছে মাছরাঙ্গা টেলিভিশন। গতকাল কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু করে টিভি চ্যানেলটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে সময় মিডিয়া লিমিটেড। সময় মিডিয়া লিমিটেডের পক্ষে এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এ সময় মাছরাঙ্গা টিভির সাফল্য কামনা করেন তারা। চট্টগ্রামের পটিয়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মহিলা শাখার ঠিকানা পরিবর্তন করা হয়েছে। নতুন ঠিকানা পটিয়া কলেজ রোডের ITCL আফতাব সেন্টার। এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের
আঞ্চলিক প্রধান ওয়াহিদুর রহমান ও জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান SM নজরুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের খবর। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। দর্শক, তিনটি সূচকে যে ডিএসসির তিনটি সূচক রয়েছে, তিনটি সূচকেই কিন্তু আমরা দেখেছি যে এর আগে শুরু হওয়ার কিছুক্ষণ পর কিন্তু নিম্নমুখী ছিল, এখন দেখছি আমরা ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে কার্যক্রম। সেক্ষেত্রে 20 পয়েন্ট বেড়ে কিন্তু ডিএসসি এক্স সূচকটি যে রয়েছে সেই সূচকটির অবস্থান এখন 5822 পয়েন্টে। ডিএসসি এস যে সরিয়া সূচকটি সেই সূচকটি 1 পয়েন্ট বেড়ে 1312 পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসসি 13 যে সূচকটি সেটি কিন্তু 1 পয়েন্ট বেড়ে 2128 পয়েন্টে অবস্থান করছে এখন পর্যন্ত। সেক্ষেত্রে আমরা যদি বলি যে শেয়ার লেনদেন হয়েছে এখন পর্যন্ত 36105টি, যার বাজার মূল্য দাঁড়িয়েছে 251 কোটি 30 লাখ টাকা। এখন পর্যন্ত 173টি প্রতিষ্ঠানের শেয়ারের দর ঊর্ধ্বমুখী রয়েছে এবং নিম্নমুখী কিন্তু রয়েছে 71টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এছাড়া অপরিবর্তিত রয়েছে, দাম দর বাড়ে নাই এমন প্রতিষ্ঠানের সংখ্যা আমরা দেখছি 53টি। দর্শক, এখন পর্যন্ত যদি আমি আপনাদের জানিয়ে দিই যে শীর্ষ যে 20টি প্রতিষ্ঠান রয়েছে যেগুলো শেয়ারের দর সর্বোচ্চ, এগুলোর মধ্যে প্রথমে কিন্তু আমরা দেখছি যে প্রথমে রয়েছে 1 নম্বরে, সেটা হচ্ছে যে বিবিএস কেবলস লিমিটেড। প্রতিষ্ঠানের শেয়ারের দর 83 টাকা 20 পয়সা অবস্থান করছে, যার সর্বোচ্চ মূল্য ছিল 88 টাকা, সর্বনিম্ন ছিল 51 টাকা। 2 নম্বর অবস্থানে রয়েছে সিটি ব্যাংক। প্রতিষ্ঠানের শেয়ারের দর 41 টাকা এখন পর্যন্ত অবস্থান করছে, যার সর্বোচ্চ মূল্য ছিল 41 টাকা 50 পয়সা, সর্বনিম্ন ছিল 39 টাকা 40 পয়সা। 3 নম্বর অবস্থানে রয়েছে লঙ্কা বাংলা ফিন্যান্স। প্রতিষ্ঠানের শেয়ারের দর 57 টাকা 80 পয়সা অবস্থান করছে, যার সর্বোচ্চ মূল্য ছিল 57 টাকা 90 পয়সা, সর্বনিম্ন দেখছি আমরা এখানে 56 টাকা 40 পয়সা ছিল। 4 নম্বর অবস্থানে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক। প্রতিষ্ঠানের শেয়ারের দর 23 টাকা 30 পয়সা অবস্থান করছে এখন পর্যন্ত, যার সর্বোচ্চ মূল্য ছিল 23 টাকা 60 পয়সা, সর্বনিম্ন ছিল 23 টাকা 20 পয়সা। 5 নম্বর অবস্থানে রয়েছে বিডিকম অনলাইন লিমিটেড। প্রতিষ্ঠানের শেয়ারের দর 42 টাকা 80 পয়সা অবস্থান করছে, যার সর্বোচ্চ মূল্য ছিল 43 টাকা 60 পয়সা, সর্বনিম্ন ছিল 42 টাকা 30 পয়সা। 6 নম্বর অবস্থানে দেখছি আমরা প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানের শেয়ারের দর 13 টাকা 40 পয়সা অবস্থান করছে এখন পর্যন্ত, যার সর্বোচ্চ মূল্য ছিল 13 টাকা 60 পয়সা। মাত্র 20 পয়সার ব্যবধানে কিন্তু লেনদেন চলছে প্রিমিয়ার ব্যাংকের শেয়ারের দর। সেক্ষেত্রে সর্বনিম্ন ছিল প্রতিষ্ঠানটির শেয়ারের দর দেখছি আমরা 12 টাকা 90 পয়সায়। 7 নম্বর অবস্থানে রয়েছে বিবিএস বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড। প্রতিষ্ঠানের শেয়ারের দর 51 টাকা 30 পয়সা অবস্থান করছে, সর্বোচ্চ মূল্য ছিল কিন্তু 52 টাকা 90 পয়সা, সর্বনিম্ন ছিল 51 টাকা 20 পয়সা। 8 নম্বর অবস্থানে রয়েছে ফরচুন শুজ লিমিটেড। প্রতিষ্ঠানের শেয়ারের দর 56 টাকা 40 পয়সা অবস্থান করছে, যার সর্বোচ্চ মূল্য ছিল 56 টাকা 90 পয়সা, সর্বনিম্ন ছিল 55 টাকা 60 পয়সা। 9 নম্বর অবস্থানে রয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারের দর 23 টাকা 40 পয়সা দাঁড়িয়েছে, যার সর্বোচ্চ মূল্য ছিল 23 টাকা 50 পয়সা, সর্বনিম্ন ছিল 23 টাকা। 10 নম্বরে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানের শেয়ারের দর 88 টাকা 20 পয়সা এখন পর্যন্ত, সর্বোচ্চ ছিল 88 টাকা 80 পয়সা, সর্বনিম্ন ছিল 87 টাকা 20 পয়সা। তো দর্শক, এই ছিল মোটামুটি এখন পর্যন্ত ডিএসসির লেনদেন পরিস্থিতি। আবার জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। রাজধানীতে মুখ থুবড়ে পড়েছে ওয়েস্ট বিন প্রকল্প। জনের সচেতনতার অভাব, অভিমত নগরবিদদের। নতুন পরিকল্পনা সিটি কর্পোরেশনের। ঢাকায় পানি নিষ্কাশনের কাজে আসছে না ওয়াসার পাম্পিং স্টেশন, খাল ও নালা দখল হয়ে যাওয়াই কারণ। আরব আমিরাতে মেশিন রিডেবল জরুরি পাসপোর্ট করার সুযোগ না থাকায় ভোগান্তি, হয়রানি ভিসা নবায়নেও, গুনতে হচ্ছে জরিমানা। এবং জলদস্যু আতঙ্কে ইলিশ শিকারে যেতে পারছেন না মনপুরার জেলেরা। 2 মাসে 23 জেলে অপহৃত, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ ও কোস্টগার্ডের। এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়।